এই মুভির গল্পটি ইন্টারনেট কালচারের শুরুর দিকের একটি সময়ের, যখন সোশ্যাল মিডিয়া সবেমাত্র জনপ্রিয় হতে শুরু করেছে। সবাই তখন প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিল ইন্টারনেট সেলিব্রিটি হওয়ার। লাইক, কমেন্ট, শেয়ার আর ফেমের লোভ সবাইকে এমন একটা প্রতিযোগিতায় নিয়ে যায় যেখানে হারিয়ে যেতে থাকে সামাজিক মূল্যবোধ থেকে শুরু করে ন্যূনতম মনুষ্যত্ব বোধটুকু পর্যন্ত। অসুস্থ এই প্রতিযোগিতায় টিকে থাকতে তারা মিথ্যাকেও সত্য বলে চালিয়ে দিতে শুরু করে। ভাইরাল হওয়ার সেই নেশায় তারা নিজেদেরকে এতটাই নিচে নিয়ে যায় যা থেকে উত্তরণের আর কোনো পথই থাকে না। ঠিক এমনই একটা অভিশপ্ত প্রযুক্তির ব্যবহার নিয়ে নির্মিত সাউথ কোরিয়ান মুভি ডোন্ট ক্লিক। 2012 সালে মুক্তিপ্রাপ্ত হরর সাসপেন্স জনরার এই মুভিটির সম্পূর্ণ স্টোরি আর ব্রেকডাউন তুলে ধরছি এই ভিডিওতে। সবাইকে হরর গ্লিম চ্যানেলে আরো একবার স্বাগতম। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর একটু এগিয়ে সেই বাড়িটির দরজা খুলতেই সে একটা পুতুল দেখতে পায়। মেয়েটি রেগে গিয়ে পুতুলটিকে মাটিতে আছাড় মারে এবং চিৎকার করে বলতে থাকে, আমাকে এবার শান্তি দাও। তারপরেই মেয়েটি পেছনে ফিরে হাঁটা শুরু করতেই পেছন থেকে একটা অশরীরী শক্তি এসে টান দিয়ে মেয়েটিকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সাথে সাথে বাড়ির দরজাটিও বন্ধ হয়ে যায়। মেয়েটি বাঁচার জন্য অনেক জোরে চিৎকার করলো। মুহূর্তের মধ্যেই সেই আওয়াজ বাতাসে মিলিয়ে যায়। তারপর সিসিটিভি ফুটেজে সেই বাড়িটিকে দেখানো হয়। বোঝা যায় কেউ একজন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সবকিছু। পরের দৃশ্যে আমরা পরিচিত হই মুভির প্রধান চরিত্র সিহির সাথে। সিহি তার ছোট বোন জিয়ং মিকে নিয়ে একাই থাকে। তাদের বাবা চাকরি সূত্রে বিদেশে থাকেন। মূলত ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না হওয়ায় সিহি তার ইউনিভার্সিটির পড়াশোনা ছেড়ে দিয়ে পরিবারকে সাপোর্ট করার জন্য একটা শপে চাকরি করে। কিন্তু কিছুদিন ধরে তার প্রায় মনে হচ্ছে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করছে আর তার উপর নজর রাখছে। কিন্তু তেমন কিছু দেখতে না পাওয়ায় সে ব্যাপারটাকে মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। একটু পরে আমরা পরিচিত হই সিহির ছোট বোন জিয়ং মির সাথে। বড় বোন সিহি যতটা সিরিয়াস এবং ম্যাচিউর ধরনের, জিয়ং মি তার একেবারেই উল্টো। হাসিখুশি ধরনের জিয়ং মি হাই স্কুলে পড়াশোনা করলেও তার ইচ্ছা ইন্টারনেট সেলিব্রিটি হওয়ার, যাতে সে অনেক টাকা আয় করে ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দূর করতে পারে। সেই সময় কোরিয়াতে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া কালচার সবেমাত্র জনপ্রিয় হতে শুরু করেছিল। এমনকি কিছু কিছু ওয়েবসাইট ছিল যেখানে ভিডিও শেয়ার করে টাকাও আয় করা যেত। তাই জিয়ং মি তার চেহারা আড়াল করে একটা বেলি ডান্সের ভিডিও সেই ওয়েবসাইটে শেয়ার করে এবং আপলোড হওয়ার পর সেটা অনেক ভালো রেসপন্সও পেতে থাকে। এমনকি ভালো একটা অ্যামাউন্টের টাকাও সে ওই ভিডিও থেকে পায়। জিয়ং তার ফ্রেন্ডদেরকে সেটা দেখায়। তার ফ্রেন্ডরা খুবই অবাক হয়ে যায় সেই টাকার পরিমাণ দেখে, কারণ পুরো মাসে পার্ট টাইম চাকরি করেও যে টাকা তারা পায় না সেটা জিয়ং মি মাত্র একটা ভিডিও থেকেই পেয়ে গেছে। এরপর আমরা পরিচিত হই মুভির আরেকটি প্রধান চরিত্র জুন হিউকের সাথে। সে সিহির বয়ফ্রেন্ড। পেশায় জুন হিউক একজন আইটি স্পেশালিস্ট এবং কিছুদিন হলো সে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে চাকরি নিয়েছে। তবে ইদানিং সিহির সাথে তার একটা ব্যাপার নিয়ে সমস্যা চলছিল। সিহির ধারণা সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছে, কিন্তু জুন হিউক তাকে বারবার বোঝালেও সিহি তার কথা একেবারেই বিশ্বাস করে না। এদিকে একদিন ডিউটি চলাকালীন সময় সিহির মোবাইলে একটা অজ্ঞাত নাম্বার থেকে একটা লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কটা ছিল তার ছোট বোন জিয়ং মির ভিডিওটির। সিহির আবারও মনে হয় কেউ একজন তার উপর নজর রাখছে। সে গিয়ে চারপাশটা খুঁজতে থাকে এবং সেই সময় জিয়ং মি এসে তাকে সারপ্রাইজ দেয়। সিহি তাকে কড়া কিছু বলতে যাবে এমন সময় জিয়ং মির ক্লাসমেটদেরকে তার পেছনে দেখতে পেয়ে সে থেমে যায়। আর জিয়ং মিও সেদিনকার মতো তার বোনের বকুনির হাত থেকেও বেঁচে যায়। একটু পরে জিয়ং মির ফোনে জুন হিউকের একটা মেসেজ আসে যেখানে সে তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। জিয়ং মি তখন তার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসে। এই সময় জিয়ং মির এক বন্ধু তাকে একটা ভাইরাল ভিডিওর কথা বলে। সে জানায় ইদানিং একটা ভিডিও অনেক আলোচনায় আছে। ভিডিওটা একটা অভিশপ্ত ভিডিও। যেই ভিডিওটা দেখা শুরু করবে সে পুরোটা না দেখা পর্যন্ত থাকতে পারবে না, নইলেই বিপদ আছে। তবে মেয়েটা তার কথা শেষ করার আগেই জুন হিউক সেখানে চলে আসে। তারপর জিয়ং মির সাথে তার বড় বোন সিহির ব্যাপারে কথা বলে। সে অনুরোধ করে যেভাবেই হোক সিহির সাথে তার ঝামেলাটা যেন সে মিটিয়ে দেয়। জিয়ং মি তখন তাকে একটা শর্ত দিয়ে বলে সে যদি ইন্টারনেট থেকে ডিলিট হয়ে যাওয়া কিছু ভিডিও তাকে দিতে পারে তাহলেই সে তার হেল্প করবে। আর কোনো উপায় না দেখে জুন হিউক তার প্রস্তাবে রাজি হয়।
এদিকে সিহি যখন তার কাজে ছিল তখন আবারও একটা অচেনা নাম্বার থেকে তার কাছে একটা মেসেজ আসে। সিহি সন্দেহ হয় কেউ একজন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখছে। সে তখনই ম্যানেজারের রুমে গিয়ে ব্যাপারটা তাকে জানায়, কিন্তু তার বস তাকে জানায় নিরাপত্তার জন্য চারদিকে সিসিটিভি ক্যামেরা রাখাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ একটা শপিং মলে বিভিন্ন মানুষ চুরির মতলবে ঘুরে বেড়ায়, তাদের উপর নজর রাখাটা তো দরকার। কিন্তু সিহি বারবার ইনসিস্ট করতে থাকে যে কেউ একজন হয়তো লুকিয়ে লুকিয়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রাখছে। তবে ম্যানেজার সিহির কথায় তেমন একটা পাত্তা না দেওয়ায় সে রাগ করে চাকরি ছেড়ে তখনই বাসায় চলে যায়। এদিকে জুন হিউক লুকিয়ে তার অফিসে গিয়ে ইন্টারনেট থেকে ডিলিট হয়ে যাওয়া সেই ভিডিওটা উদ্ধার করে পেন ড্রাইভে নিয়ে আসে। তবে এই সময় জুন হিউক মোটেও খেয়াল করে না যে তার কম্পিউটার নিজে নিজেই চলতে শুরু করেছে এবং কিছু ভিডিও নিজে নিজেই ডাউনলোড হয়ে সেখানে সেভ হয়ে গেছে। অন্যদিকে সিহি ক্লান্ত হয়ে বাসায় ফেরে এবং দেখে তার বোন পড়াশোনা বাদ দিয়ে তখনও কম্পিউটারে ব্যস্ত ছিল। অন্যদিন হলে সে হয়তো তাকে একটা কড়া ধমক লাগিয়ে দিত, কিন্তু আজকে সেই তাকে কিছুই বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে সোজা তার রুমে চলে গেল। একটু পরে জুন হিউক জিয়ং মির সাথে দেখা করে এবং পেন ড্রাইভে করে তাকে সেই ভিডিওটা দেয়। জুন হিউক সেটা পেয়ে খুবই এক্সাইটেড হয়ে যায় এবং তখনই তার রুমে গিয়ে কম্পিউটারে পেন ড্রাইভটা ইনসার্ট করে। আর তখনই রুমের লাইট কেমন যেন ফ্লিকার করতে শুরু করে। সে কিছুটা ভয় পেয়ে যায়, তবে সেই সবে পাত্তা না দিয়ে জিয়ং মি পেন ড্রাইভটা ওপেন করে এবং সেখানে সেই ভিডিওটা দেখতে পায়। ভিডিওটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের, যেখানে কেউ একজন একটা পুতুল নিয়ে সেটার বুক চিরে তার ভেতরে কিছু চাল এবং চুল প্রবেশ করিয়ে সেটা সেলাই করে দেয়। তারপর পুতুলটার একটা চোখ উপড়ে নিয়ে ছেঁড়া অংশটা সেলাই করা হয়। সবশেষে পুতুলটাকে একটা পানি ভর্তি বাক্সে ফেলে তার উপর নিজের হাতে রক্ত ঢালতে থাকে। জিয়ং মি এসব দেখে খুবই ভয় পেয়ে যায়, তবে একই সাথে সে মনে মনে খুবই খুশিও হয়, কারণ একটু পরে সে তার একজন পরিচিত অনলাইন সেলিব্রিটিকে কল করে এবং সেই ভিডিওটা বেশ ভালো দামে তার কাছে বিক্রি করে। জিয়ং মি পুরো ব্যাপারটায় এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে তার বোনকেও ভিডিওটা দেখাতে যায়। কিন্তু জিয়ং মি যখন ভিডিওটা তার কম্পিউটারে প্লে করে তখন দেখে সেখানে সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও প্লে হয়েছে, যেখানে একজন লোককে দেখা যায় যে একটা ড্রাঙ্ক মেয়ের সাথে খারাপ বিহেভ করছিল। জিয়ং মি বুঝতে পারে না যে ঠিক কি হলো, তাই সে আর কথা না বাড়িয়ে পেন ড্রাইভটা নিয়ে সোজা তার রুমে চলে যায়। তারপর আবার সেটা তার কম্পিউটারে ওপেন করে এবং দেখে ভিডিওটার নাম আবারও চেঞ্জ হয়ে গেছে, যেখানে লেখা ছিল 3/108। তার মানে কি যতবার ভিডিওটা ওপেন করা হবে ততবারই নতুন কোনো ভিডিও প্লে হবে। সে ভয়ে ভয়ে আবারও ভিডিওটা প্লে করে এবং দেখে এবার একটা আলমারি দেখানো হচ্ছে। আলমারির দরজাটা ধীরে ধীরে খুলতে থাকে। জিয়ং মি পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তার রুমের আলমারিটার দরজাও নিজে নিজে খুলে গেছে। সে উঠে গিয়ে আলমারিটা চেক করে, কিন্তু ভেতরে তেমন কিছুই দেখতে পায় না, তাই সে আবারও সেটা বন্ধ করে দেয়। কিন্তু জিয়ং মি খেয়াল করে না আলমারির দরজাটা বন্ধ করার সময় সেটার পাশের আয়নায় অল্প সময়ের জন্য একটা রক্তাক্ত মেয়েকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা যায়। জিয়ং মি আবারও কম্পিউটারের সামনে গিয়ে বসে এবং ভিডিওটিকে দেখতে থাকে। আলমারিটার দরজা তখনও খোলাই ছিল। সে বিরক্ত হয়ে ভিডিওটা বন্ধ করতে গিয়ে দেখে সেটা কিছুতেই বন্ধ হচ্ছে না, আর একটু পরে একটা ভূত হুট করে তার স্ক্রিনে চলে আসে। জিয়ং মি একেবারে চমকে যায় এবং একই সাথে খুবই বিরক্ত হয়। সে বুঝতে পারে এটা হয়তো কোনো একটা গোস্ট প্রাঙ্ক টাইপের ভিডিওই হবে। এদিকে তার আওয়াজ শুনে সিহি তার রুমে চলে আসে এবং তাকে পড়াশোনা বাদ দিয়ে ভিডিও নিয়ে পড়ে থাকতে দেখে এক টান দিয়ে পেন ড্রাইভটা খুলে নিয়ে চলে যায়। এরপর জিয়ং মি কিছুক্ষণ পড়াশোনা করলেও একসময় বিরক্ত হয়ে সে নিজের মনেই ড্যান্স করতে শুরু করে। অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে একটু আগে জিয়ং মির কাছ থেকে সেই ভিডিওটা কিনে নিয়েছিল। ইন্টারনেটে মেয়েটিকে সবাই অ্যাডোরেবল গার্ল নামে চিনত, তবে ভিডিওটা দেখার পর থেকে তার সাথে উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে। এমনকি তার কম্পিউটার স্ক্রিনে তার নিজের অফিসের লাইভ ফুটেজ ভেসে ওঠে। তার মনে হতে থাকে অফিসে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে কেউ তার উপর নজর রাখছে। সে ভয়ে তখনই অফিস থেকে বেরিয়ে যায়। তারপর লিফটে উঠে তার চোখ যায় সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার উপর। মনে হচ্ছিল কেউ একজন সবসময় তাকে দেখছে। মেয়েটা খুবই ভয় পেয়ে যায়। তারপর লিফটের ওপর থেকে বেশ কিছু চাল এসে পড়ে এবং একটা অশরীরী শক্তি তাকে ধাক্কা দিয়ে লিফট থেকে বের করে দেয়। সে কি করবে বুঝতে পারছিল না। সামনে এগোতেই একটা রক্তাক্ত পোশাকের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভয়ে সে চিৎকার করে আবারও লিফটের কাছে যায় এবং জোরে জোরে লিফটের বাটন চাপতে থাকে। একটু পরে লিফটের দরজা খুলে গেলেও সেখানে কোনো ফ্লোর ছিল না। মেয়েটা সোজা লিফটের শ্যাফট থেকে নিচে পড়ে
পড়ে আর সাথে সাথেই প্রাণ হারায়। এদিকে পরদিন স্কুলে যাওয়ার পর জিয়ংমি লক্ষ্য করে সবাই তার দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকাচ্ছে। সে বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে। একটু পরে টিচারদের অফিসে তার ডাক পড়লে সেখানে গিয়ে জিয়ংমি পুরো ব্যাপারটা জানতে পারে। মূলত গতকাল রাতে সে তার নিজের রুমে যে ড্যান্স করছিল তা কেউ একজন রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে এবং ইতিমধ্যে সেই ভিডিওটা নাম্বার 1-এ ট্রেন্ড করছে। জিয়ংমি বারবার বলতে থাকে ভিডিওটা সে শুট করেনি, কিন্তু তার টিচার অনেক আগে থেকেই জানতো জিয়ংমি চেহারা ঢেকে আগেও একবার ভিডিও আপলোড করেছে। তাই তিনি জিয়ংমির কথা একেবারেই বিশ্বাস করেন না এবং তাকে একটা ওয়ার্নিং দিয়ে ক্লাসে পাঠিয়ে দেন। কিন্তু ক্লাসে জিয়ংমি অদ্ভুত সব দৃশ্য দেখতে থাকে। কখনো সে দেখে তার পেট ফুরে চাল বের হচ্ছে, আবার কখনো সে দেখে ক্লাসের সবাই ভূত হয়ে গিয়ে তাকে ভয় দেখাচ্ছে। জিয়ংমি চিৎকার করে ওঠে এবং তার সিট ছেড়ে উঠে পড়ে। তবে ঝামেলা তখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। স্কুল থেকে বাসায় ফেরার সময় সেখানে থাকা কিছু মেয়ে জিয়ংমিকে দেখে চিনতে পারে এবং ফোন বের করে তার ভিডিও রেকর্ড করতে থাকে। ব্যাপারটা খেয়াল করে জিয়ংমি উঠে দাঁড়ায় এবং তাদের সাথে বেশ একটা ঝগড়া লাগিয়ে দেয়। এরপর মেয়েগুলো তাকে আঘাত করতে থাকে এবং আশেপাশের মানুষ সেই সব ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এমনকি বাড়িতে ফিরেও তার কোনো শান্তি ছিল না। তার সেই ভিডিওর নিচে অনেকে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কমেন্ট করতে থাকে এবং অনেকে তার ফোনেও বিভিন্ন অশালীন মেসেজ পাঠাতে থাকে। জিয়ংমি এইসব দেখে খুবই রেগে যায় এবং সে কমেন্টের উত্তর দিতে যাবে এমন সময় লক্ষ্য করে তার হাতের আঙ্গুলগুলো উপর থেকে কাটা। জিয়ংমি ভয়ে আবারও চিৎকার করে ওঠে। এদিকে তার বোন সিহি এই ব্যাপারে জানতে পারে এবং তখনই জিয়ংমির কাছে গিয়ে জিজ্ঞাসা করে কেন সে এমন অশালীন ভিডিও ইন্টারনেটে আপলোড করেছে। জিয়ংমি তখন কাঁদতে কাঁদতে জানায় সে এই ভিডিও রেকর্ডই করেনি, ইন্টারনেটে আপলোড করা তো অনেক দূরের কথা। কিন্তু সিহি তার কথা একদমই বিশ্বাস করে না। সে জানতে চায় তুমি যদি আপলোড না করো তাহলে কি কম্পিউটার নিজে নিজে এই কাজ করেছে। এবার জিয়ংমির মনে পড়ে গতকাল রাতের সেই ভিডিওটির কথা। সেটা দেখার পর থেকে তার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। তাই সে পাগলের মতো পেনড্রাইভটা খুঁজতে থাকে এবং তারপর সেটা নিয়ে নিজের রুমে গিয়ে কম্পিউটারে সেটা ওপেন করে। জিয়ংমি দেখে ভিডিওটার নাম আবারও চেঞ্জ হয়ে গেছে। চালু করতেই সে অ্যাডোরেবল গার্ল নামের সেই ইনফ্লুয়েন্সার মেয়েটির সাথে ঘটে যাওয়া গত রাতের পুরো দৃশ্যটা আবারও দেখতে পায়। এবার সে পুরোপুরি আতঙ্কিত হয়ে যায়। ভয়ে সে তার আলমারির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর বাইরে থেকে শব্দ শুনতে পেয়ে বের হতেই সে দেখে তার কম্পিউটারের কিবোর্ড নিজে নিজে টাইপ করছে এবং সেখানে লেখা হচ্ছে সব দোষ তোমার। এরপর থেকে জিয়ংমির আচরণ একেবারেই পাল্টে যায়। কখনো সে ভয়ে চুপসে গিয়ে তার বোনের বিছানার নিচে চুপচাপ শুয়ে থাকে, আবার কখনো রাতে কিচেনে গিয়ে এক গাদার ডিম ভেঙে সেগুলো খোসা শুদ্ধই কাঁচা খেতে শুরু করে। সিহি তাকে শান্ত করার অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সে উদ্ভট সব আচরণ করতে থাকে এবং একসময় তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কি করবে বুঝতে না পেরে সিহি তার বয়ফ্রেন্ড জুন হিউককে ডেকে আনে। তারপর দুজনে মিলে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর একটা টেডি বিয়ারের মধ্যেও ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকার লাগিয়ে সেটা জিয়ংমিকে গিফট করে। কিন্তু টেডিটা দেওয়ার সময় জিয়ংমি কেমন যেন অদ্ভুতভাবে জুন হিউককে দেখতে থাকে। এছাড়াও সে তাকে সিডিউস করারও চেষ্টা করে, কিন্তু তখন সিহি সেখানে চলে আসে এবং জুন হিউক কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ংমির এমন আচরণে সে নিজেও খুবই কষ্ট পায়। এদিকে জিয়ংমি তারপর আবার সেই ভিডিওগুলো দেখতে থাকে। এভাবে সে একে একে ভিডিওর প্রত্যেকটা ভার্সন অর্থাৎ 108 পর্যন্ত সবগুলো ভিডিওই দেখে ফেলে। সবশেষে তার আশঙ্কা হয় এরপরে সেই হয়তো হতে যাচ্ছে পরবর্তী শিকার। সে পাগলের মতো টেডিটাকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সিহি ঘুমিয়ে পড়ায় কিছুই সে লক্ষ্য করেনি। সকালে ঘুম ভাঙতেই সিহি দেখে বাড়িতে জিয়ংমি নেই। তার সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখে সেখানেও কোনো কিছু রেকর্ড হয়নি। সে তৎক্ষণাৎ জুন হিউককে ফোন করে ব্যাপারটা জানায়। তারপর আরো বলে জিয়ংমি তাকে বলেছিল যে ওই ভিডিওটা দেখবে সেই নাকি মারা যাবে, তাই সে যেন এই ভিডিওটার ব্যাপারে একটু খোঁজ নিয়ে আসে। জুন হিউক তখন তার অফিসের সিনিয়রের কাছে ভিডিওটার ব্যাপারে জানতে চায়। তখন তিনি জানান কয়েক মাস আগে একটা ভিডিও ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছিল। সেখানে একটা মধ্যবয়স্ক লোক একটা ড্রাঙ্ক মেয়েকে একা পেয়ে তাকে খারাপভাবে টাচ করতে থাকে। ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই পুরো দেশে লোকটার বদনাম শুরু হয়ে যায়। আর এইসব সহ্য করতে না পেরে একসময় তিনি নিজেকে শেষ করে দেন। কিছুদিন পর লোকটা স্ত্রীও নিজেকে শেষ করে দেয়। রাতারাতি পুরো একটা পরিবার শেষ হয়ে যায়। কিন্তু লোকটার একটা মেয়ে ছিল। মেয়েটি বারবার দাবি করে আসছিল যে তার বাবা নির্দোষ, তিনি এমন কাজ কোনোভাবেই করতে পারেন না। তবে ইন্টারনেট বলে কথা, মেয়েটার কথা কেউ তো বিশ্বাস করেই না, উল্টো তাকে উদ্দেশ্য করে সবাই খারাপ সব কমেন্ট করতে থাকে। কেউ
কেউ কেউ তো মেয়েটাকেও তার বাবা মায়ের মতোই নিজেকে শেষ করে দেওয়ারও পরামর্শ দেয়। মেয়েটা আর সহ্য করতে না পেরে লাইভে এসে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সময়ও মেয়েটিকে থামানোর বদলে তারা কুৎসিত সব কমেন্ট করতে থাকে। আর এই কমেন্টকারীদের মধ্যে ছিল জিওং মি এবং অ্যাডোরেবল গার্ল। মেয়েটি তখন সবাইকে চিৎকার করে বলে, আমি এখনই নিজেকে শেষ করছি আর তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, যারা এই ভিডিওটা এখন দেখছো তোমরা কেউই আমার হাত থেকে বাঁচবে না। তবে এই সময় ওয়েবসাইট কর্তৃপক্ষ শেষ মুহূর্তে এসে সেই লাইভ ভিডিওটার ব্রডকাস্ট বন্ধ করে দেয়, কিন্তু মেয়েটা তাতে থেমে যায়নি। সে তার কথা মতো ছুরি দিয়ে আঘাত করে নিজেকে ক্ষত বিক্ষত করে শেষ করে দেয়। তার শরীর থেকে সেই রক্ত ছিটকে গিয়ে পড়ে কম্পিউটারের স্ক্রিনে। তারপর থেকে মেয়েটির আর কোনো খবরই পাওয়া যায়নি, কেউ জানেইনি কি হয়েছিল তার সাথে। তবে এর কিছুদিন পর থেকেই সেই লোকটার ভিডিও নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায় লোকটা যখন বেঞ্চে বসেছিল তখন ড্রাঙ্ক মেয়েটি তার পাশে এসে বসলে তিনি মেয়েটিকে সাহায্য করতে থাকেন। সেই সময় কিছু ইন্টারনেট ইনফ্লুয়েন্সার টাইপের মেয়েরা ব্যাপারটা দেখতে পায় এবং সেই দৃশ্য রেকর্ড করে রাখে, কিন্তু পুরো ভিডিওটা আপলোড না করে তারা ভিডিওটা কেটে এমনভাবে আপলোড করে যাতে মনে হয় লোকটা মেয়েটাকে হ্যারাস করছিল, অথচ ঘটনা ছিল সম্পূর্ণ উল্টো। জুন হিউক তখন পুতুল দিয়ে ব্ল্যাক ম্যাজিকের ভিডিও সম্পর্কেও জানতে চায়। তিনি জানান লাইভে নিজেকে শেষ করার আগে ওই মেয়েটাই সেই ব্ল্যাক ম্যাজিকের ভিডিও আপলোড করেছিল, কিন্তু কর্তৃপক্ষ সাথে সাথে সেই ভিডিও ইন্টারনেট থেকে ব্লক করে দিয়েছিল। তো কিছুদিন আগে কোনো একভাবে সেই ভিডিও আবারও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। জুন হিউক এবার একদম চুপ হয়ে যায়। সে বুঝতে পারে জিওংমির কথা শুনে সেই ভিডিও নামানোটা ছিল তার সবচাইতে বড় ভুল। তার এই বোকামির কারণেই অভিশাপটা এখন সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এদিকে সিহি এবার নিজেই সেই পেনড্রাইভটা চালু করে ভিডিওগুলো দেখতে থাকে। সেও জানতে পারে কেন অভিশাপটি তার বোনকে তাড়া করেছে। মূলত অভিশাপটার সাথে এই পেনড্রাইভে থাকা ভিডিওর কোনো সম্পর্কই নেই, শুধুমাত্র সেদিন যারা ওই লাইভে মেয়েটিকে দেখছিল তাদের উপরই এই অভিশাপটি ভর করছে। সিহি একটু পরে টেডি বিয়ারে থাকা জিপিএস ট্র্যাক করে জিওমির লোকেশন বের করে ফেলে, তারপর একা একাই সেখানে গিয়ে পৌঁছায়। দর্শক, এটা ছিল সেই বাড়ি যার ছবি আমরা ভিডিওর একদম শুরুতেই দেখেছিলাম। সেখানে দাঁড়ানোর পর কিছু দেখতে না পেলেও যখন সে তার মোবাইল ফোনটা বের করে তখন তাতে সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। মনে হচ্ছিল কেউ একজন তাকে ইচ্ছা করে সেগুলো দেখাচ্ছে। সিহি ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। তারপর অন্ধকারে ধীরে ধীরে হাঁটতে গিয়ে সে একটা আলমারি দেখতে পায়। সেটা খুলতেই সে দেখে অনেকগুলো প্লাস্টিকের পুতুলে সেই আলমারিটা ভর্তি, আর তার মধ্যেই পড়ে আছে একটি মেয়ের কাটা মাথা। সিহি ভয়ে চিৎকার করে ওঠে, আর তখনই জুন হিউক সেখানে চলে আসে। তারপর একটু সামনে যেতেই তারা জিওং মিকেও দেখতে পায়। তবে জিওং মি বারবার একটা কথাই বলছিল, সেই পুতুলটা খুঁজে বের করতে হবে যেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। সেটা ধ্বংস করা না গেলে তাকে আটকানো যাবে না। এই সময় জুন হিউ খেয়াল করে সিহির মোবাইল ফোনে কিছু একটা দেখা যাচ্ছে। হাতে নিতেই সে দেখে সেই মেয়েটির অতৃপ্ত আত্মা দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে, কিন্তু মোবাইলটা সরাতেই সে দেখে সামনে তেমন কিছুই নেই। জুন হিউক তখন বুঝতে পারে হয়তো সেখানে কোনো একটা লুকানো দরজা আছে, তাই সে উঠে গিয়ে চেক করতেই দেখে উপরে কাগজ দিয়ে ঢাকা থাকলেও সেখানে একটা ফাঁকা জায়গা রয়েছে। ভেতরে ঢুকতেই তারা সেই রুমে মেয়েটির পরিবারের বিভিন্ন ছবি দেয়ালে টাঙানো অবস্থায় দেখতে পায়। একটা নিষ্পাপ ফ্যামিলির এমন করুণ পরিণতি দেখে তাদেরও খুবই খারাপ লাগে। এই সময় জিওং মি সেই বাক্সটি খুঁজে পায় যার মধ্যে পুতুলটি রাখা ছিল। সেই বাক্সটি ভাঙতেই তার ভেতরে পানিতে ভেজানো অবস্থায় পুতুলটাকে দেখতে পায় তারা। তারপর তারা আগুন জ্বালিয়ে পুতুলটি এবং সেই পেন ড্রাইভ দুটোই পুড়িয়ে ফেলে। একই সাথে জিওং মি তার অপরাধের জন্য মেয়েটির কাছে ক্ষমা চায়। কথা দেয় সে সবাইকে জানিয়ে দেবে যে মেয়েটির বাবা নিরপরাধ ছিল। তারা ভাবে তাহলেই হয়তো মেয়েটির আত্মা শান্তি পাবে। ধীরে ধীরে জিওংমি আবারও স্বাভাবিক হতে থাকে। সিহি আর জুন হিউকো তাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নেয়। মনে হচ্ছিল হয়তো সবকিছু আবারও ঠিক হয়ে গেছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়নি। একদিন সিহির মোবাইলে আবারও একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে, সাথে একটা ভিডিও। আর সেটা ওপেন করতেই সে দেখে ভিডিওটা ছিল সেই মেয়েটির। মেয়েটি যখন লাইভে এসে নিজেকে শেষ করে দিচ্ছিল তখন ওয়েবসাইট কর্তৃপক্ষ সেই ভিডিও প্রচার বন্ধ
বন্ধ করে দিয়েছিল, কিন্তু পাশের সিসিটিভি ক্যামেরায় সেই ভিডিও ঠিকই রেকর্ড হয়ে যায়। আর সেটাই মেয়েটা এবার তাকে পাঠিয়েছে এবং একই সাথে বুঝিয়ে দিয়েছে সে তার নিজের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ওই লাইভ ভিডিওটি যারাই দেখেছিল তাদের সবাইকে শেষ করেই মেয়েটি থামবে। এরপর সাথে সাথে মেয়েটির অতৃপ্ত আত্মা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তখন সিহি এবং জুনহিউক জিওংমিকে জিজ্ঞেস করে সে মেয়েটির ব্যাপারে আর কিছু জানে কিনা সেটা বলতে। তখন জিওংমি জানায় সে ওই পেন ড্রাইভের সবগুলো ভিডিওই দেখেছে এবং খেয়াল করেছে প্রতিবারই মেয়েটি কাউকে মারতে গেলে সেই মানুষটাকে কোনো মনিটর বা স্ক্রিনে দেখায়, যাতে মানুষটা টিভি বা মনিটর স্ক্রিনে নিজেকে দেখে ভয় পেয়ে যায়। তাই এবারও হয়তো তাকে মারার আগে তার নিজের কোনো ভিডিও সে স্ক্রিনে দেখাবে। এবার জুনহিউকের মাথায় একটা বুদ্ধি আসে, যদি মেয়েটি কম্পিউটার বা টিভি স্ক্রিন ব্যবহার করে অন্যকে ভয় দেখায় হয়তো তাহলে তাকে বাঁচানো যাবে। তাই তারা যদি নিচে গিয়ে বাড়ির বিদ্যুতের মেইন অফিসের লাইনটাই বন্ধ করে দিয়ে আসে তাহলে হয়তো মেয়েটির আত্মা কোনোভাবেই টিভি স্ক্রিন ব্যবহার করতে পারবে না। তাই জুনহিউক তখন নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সিহি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে এতে তোমার কোনো বিপদ হবে না তো? জুনহিউক তখন জানায় অনেকের মতো সেও ওই দিন মেয়েটির লাইভ ভিডিও দেখেছিল, তাই জিওংমির পাশাপাশি সে নিজেও মেয়েটির টার্গেট লিস্টেই আছে, তাই তাকেও এই কাজটি সম্পন্ন করতেই হবে। একটু পর জুনহিউক নিচে যায় বিদ্যুতের লাইনটি অফ করে দিতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই গ্যারেজে কিছু পুরনো টিভি রাখা ছিল, যেটাতে তখন জুনহিউকের ছবি ভেসে ওঠে। জুনহিউক বুঝতে পারে তার আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। মেয়েটির অশরীরী আত্মা তখন তাকে একে একে আঘাত করতে থাকে। গুরুতর আহত হয়ে জুনহিউক মারা যাওয়ার আগে অনেক কষ্টে বিদ্যুতের লাইনটা বন্ধ করে দেয়, কিন্তু বাড়ির বিদ্যুৎ তখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সিহি আর জিওংমি পালাতে গেলে সেই অশরীরী শক্তি জিওংমিকে ধরে ফেলে এবং শূন্যে উঠিয়ে ভাসাতে থাকে। তারপর তাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে বাইরে থেকে সেটা আটকে দেয়। সিহি তার বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কোনোভাবে না পেরে সে লাফিয়ে বাড়ির ছাদে গিয়ে ওঠে, সেখান থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারপর জিওংমিকে বাঁচাতে যায়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য জিওংমি ততক্ষণে আর বেঁচে নেই। সিহি বোনের মৃত্যুতে পাগলের মতো কাঁদতে থাকে, ঘরের সবকিছু একে একে তছনছ করতে থাকে আর চিৎকার করে মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমার সাথে অন্যায় হয়েছে বলে তুমি বাকিদের সাথে যা করলে সেটা আরো বেশি অন্যায়, তোমার কোনো দিন মুক্তি হবে না, তোমার ঠাঁই হবে জাহান্নামে। সিহি যখন এইসব বিলাপ করছিল তখন তার মোবাইল স্ক্রিনে আবারও একটা দৃশ্য ভেসে ওঠে। সেটা ফলো করে ছাদ পর্যন্ত যেতেই সে দেখে মেয়েটির অশরীরী আত্মা তার দিকে তাকিয়ে হাসছে। সিহি আবারও মন ভরে তাকে গালাগালি করতে থাকে, বলতে থাকে তুমি যা করেছো সেটা শুধু মানুষের কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্যই করেছো, তুমি নিজেকে ভিকটিম হিসেবে প্রমাণ করতে চাইছো, কিন্তু তুমি আসলে একটা শয়তান। মেয়েটা সিহির কথা এক নাগারে শোনে, কিন্তু তার কথার কোনো উত্তর না দিয়েই মুচকি মুচকি হাসতে থাকে। তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং এক সময় ধাক্কা মেরে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। তবে সিহি যেহেতু সেই লাইভ ভিডিও দেখেনি তাই মেয়েটি তাকে প্রাণে মারে না, অল্পের জন্য সিহি বেঁচে যায়। পরদিন পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। সিহিকে যখন স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে দেখে আশেপাশে সবাই ভিড় করে তার ভিডিও রেকর্ড করছে, আর ক্যামেরা দেখা মাত্রই তার মনে তীব্র ভয়ের সৃষ্টি হয়। সে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকারের শব্দ একসময় ভিড়ে থাকা মানুষের কোলাহলে ফিকে হয়ে যায়। আর সেই সাথে একটা প্রশ্ন রেখে দেয়, কি হয়েছিল শেষমেশ? মেয়েটিকে তার প্রতিশোধ সম্পন্ন করেছিল নাকি এখনো সেই অভিশাপটা অবশিষ্ট ছিল? মুভির শেষ দৃশ্যে আমরা সর্বত্র ছড়িয়ে পড়া বিভিন্ন ক্যামেরা, মোবাইল ফোন সহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাই, যেসব যন্ত্র রেকর্ড করছে মানুষের প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপকে। তাহলে কি টেকনোলজির এই বাস বিচারহীন ব্যবহার, এই যে মুহূর্তের মধ্যে কাউকে ভাইরাল করে দেয়া কিংবা এক নিমিষে মিথ্যা অপবাদে কারো জীবন তছনছ করে দেয়া, সেটাই কি আমাদের জীবনের সবচাইতে বড় অভিশাপ নয়? এর চাইতে ভয়ঙ্কর অভিশাপ আর কি বা হতে পারে? তো দর্শক, এটাই ছিল ডোন্ট ক্লিক মুভিটির সম্পূর্ণ ব্রেকডাউন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।